আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস 13তে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসগুলোতে ডাল্টনের আংশিক চাপ সূত্রের ব্যবহার, গ্যাস মিশ্রণের কিভাবে চাপ নির্ণয় করা যায়, মোল ভগ্নাংশের রাশিমালা নিয়ে আলোচনা করেছি। আমরা এখন এই সম্পর্কিত অঙ্কগুলো করব, যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এর আগে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রের আরেকটা ব্যবহার থাকে, সেটা হলো আর্দ্র গ্যাসের চাপ নির্ণয়। আর্দ্র গ্যাসের চাপ আমি কিভাবে নির্ণয় করব? যখন কোনো একটা গ্যাস পানিতে অদ্রবণীয় থাকে, অর্থাৎ যে গ্যাসটা পানিতে দ্রবীভূত হবে না, এমন অনেক গ্যাসই রয়েছে যেগুলো পানিতে দ্রবীভূত হয় না। পরীক্ষাগারে যখন কোনো পানিতে অদ্রবণীয় গ্যাসকে পানির নিম্নমুখী অপসারণ দিয়ে সংগ্রহ করা হয়, তখন আমরা গ্যাসের সঠিক চাপটা পাওয়া যায় না, কারণ উক্ত গ্যাসের সাথে তখন জলীয় বাষ্প সম্পৃক্ত থাকে। সেক্ষেত্রে শুষ্ক গ্যাসের চাপ থেকে আমরা আর্দ্র গ্যাসের চাপ থেকে জলীয় বাষ্পের চাপটা বিয়োগ দিতে হয়। বিয়োগ দিয়ে তারপর আমরা শুষ্ক গ্যাসের চাপটা নির্ণয় করতে পারি। এই চিত্রটা একটু খেয়াল করো, দেখো পানির নিম্নমুখী অপসারণে অক্সিজেন গ্যাস সংগ্রহ করা হচ্ছে। অক্সিজেন গ্যাস পানিতে দ্রবীভূত নয়। পানির নিম্নমুখী অপসারণ, এখানে আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রে অক্সিজেন গ্যাসটা মিশ্রিত অবস্থায় আছে, কিন্তু সেটা দ্রবীভূত নয়। এখন একটা গ্যাস জার দিয়ে এবং গ্যাস জারের পিছনে একটা পাইপের মাধ্যমে আমি অক্সিজেন গ্যাস এর মধ্যে দিচ্ছি, তখন দেখা যায় এই গ্যাস জারের যে খালি অংশটা রয়েছে সেখানে অবশ্যই অক্সিজেন গ্যাস আছে এবং এখানে জলীয় বাষ্পও রয়েছে, এবং পানির নিম্নমুখী অপসারণ দিয়ে এখানে অক্সিজেন গ্যাসটাকে সংগ্রহ করা হচ্ছে বাইরে। যেহেতু এখানে অক্সিজেন আছে এবং পানির নিম্নমুখী অপসারণ, দেখো পানির নিচ থেকে, পানির মধ্য থেকে যখন আমরা নিচ্ছি সেটাকে বলা হচ্ছে পানির নিম্নমুখী অপসারণ। এবং দেখা যায় এখানে যে অক্সিজেন গ্যাসটা সংগ্রহ করা হচ্ছে সেই অক্সিজেন গ্যাসটার মধ্যে জলীয় বাষ্প রয়েছে, কারণ আমরা জানি পানি স্ববাষ্পীভবন হয়, অর্থাৎ পানিকে যদি আমি রেখে দিই, আজকে একটা গ্লাসে যদি পানি রেখে দেওয়া হয়, সেটা কিন্তু কালকে সেই পরিমাণ আর থাকবে না, সেটা কিছুটা হলেও বাষ্পীভূত হয়ে যাবে, হয়তো পরিমাণটা খুবই কম, কিন্তু তারপরও সেটা বাষ্পীভূত হবে। তার মানে সব পানির ক্ষেত্রে দেখা যায় জলীয় বাষ্প অবশ্যই থাকবে। তাহলে যখন পানিতে অদ্রবণীয় কোনো গ্যাসকে আমি সংগ্রহ করতে যাব, তখন পানির নিম্নমুখী অপসারণে সংগৃহীত গ্যাসের সংগৃহীত সেই গ্যাসটা জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত থাকবে। যদি গ্যাস পাত্রের ভেতরে এবং বাইরে পানির পৃষ্ঠতল সমান করে সংগৃহীত গ্যাসের আয়তন মাপা হয়, তাহলে দেখা যায় সংগৃহীত আর্দ্র গ্যাসের চাপ সেই সময়কার বায়ুমণ্ডলের চাপের সমান হয়ে যায়। কিন্তু এই চাপটা সংগৃহীত মূল গ্যাসের সত্যিকারের চাপ হয় না। মূল গ্যাসের শুষ্ক অবস্থায় এই আয়তনে যে চাপ দিত, অর্থাৎ তার আংশিক চাপ এবং জলীয় বাষ্পের চাপ দুটো মিলে বায়ুমণ্ডলের চাপের সমান হয়ে যায়। তাহলে সূত্রটা আসলে শেষ পর্যন্ত কি দাঁড়ায়? সূত্রটা দাঁড়ায়, যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আংশিক চাপ আর্দ্র গ্যাসের চাপ যদি পি হয় এবং সেই অবস্থায় বায়ুমণ্ডলের চাপ যদি এফ হয়, তাহলে শুষ্ক গ্যাসের চাপ সমান আমরা কি পাবো? পি ড্রাই ইজিক্যাল টু পি মাইনাস এফ। আমরা সূত্রটা একটু দেখি। দেখো, টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আর্দ্র গ্যাসের চাপ পি এবং জলীয় বাষ্পের চাপ এফ, তবে শুষ্ক গ্যাসের চাপ হচ্ছে পি ড্রাই সমান পি মাইনাস এফ। এখানে আমরা আর্দ্র গ্যাসের চাপটা নির্ণয় করতে পারবো। এবার চলো গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে যাই। অক্ষরপত্র বইয়ের এই সম্পর্কিত ডাল্টনের আলোচনার সূত্র সম্পর্কিত যে প্রথম উদাহরণটা আছে, প্রশ্নটা একটু খেয়াল করি। 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 99.99 কিলো প্যাসকেল চাপে 0.058 মিটার কিউ হাইড্রোজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। 17 ডিগ্রি সেন্টিগ্রেডে জলীয় বাষ্পের চাপ যদি 3.27 কিলো প্যাসকেল হয়, তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপে ওই গ্যাসের আয়তন কত? কোনো একটা অঙ্ক পড়ে যদি প্রথমে আমরা ধারণা বুঝতে না পারি আসলে এটা কোন সূত্র দিয়ে হবে, তাহলে সবার আগের প্রথমের যে কাজটা হলো এখানে আসলে কি কি দেওয়া আছে সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা। কি কি দেওয়া আছে এই জিনিসগুলো সাজাতে গিয়েই তোমার ব্রেনে হঠাৎ করে ক্যাচ করবে যে আসলে এখানে কোন সূত্রটা প্রয়োগ করা সম্ভব। তাহলে দেখো, এখানে প্রথম অবস্থায় হাইড্রোজেন গ্যাসের একটা চাপ দেওয়া আছে, সেই চাপটা হচ্ছে 99.99 কিলো প্যাসকেল। হাইড্রোজেন গ্যাসের একটা আয়তন দেওয়া আছে 0.058, একটা তাপমাত্রাও দেওয়া আছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে ক্যালভিনে নিয়ে নিলে আমরা পাচ্ছি 290 কেলভিন।
জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে সেই 17°C তাপমাত্রায় 3.27। তাহলে এখানে আমরা ডাল্টনের আংশিক চাপের আর্দ্র গ্যাসের চাপ নির্ণয়ের কিন্তু সূত্রটা ব্যবহার করতে পারি। শুষ্ক হাইড্রোজেন গ্যাসের চাপ P1 সমান হবে আমাদের হাইড্রোজেন গ্যাসের যে চাপ ছিল, অর্থাৎ আর্দ্র অবস্থায় যখন হাইড্রোজেন গ্যাসটাকে পানির উপরে সংগ্রহ করা হয়েছিল তখন সেটা আর্দ্র ছিল, এবং সেই সাথে সেই অবস্থায় জলীয় বাষ্পের যে চাপ ছিল সেখান থেকে কিন্তু আমি শুষ্ক হাইড্রোজেন গ্যাসের চাপটা খুব সহজেই বের করে ফেলতে পারি। দ্বিতীয় অবস্থায় বলা হয়েছে প্রমাণ অবস্থা, প্রমাণ তাপমাত্রা ও চাপে। প্রমাণ তাপমাত্রা এমন চাপ বলতে আমরা কি বুঝি? প্রমাণ তাপমাত্রা হচ্ছে 273, চাপ হচ্ছে 101, মানে 101.325 কিলোপ্যাসকেল, এবং আয়তন V0 আমাদের জানা নেই, সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা যেহেতু চাপ এবং তাপমাত্রা এবং আয়তন সম্পর্কিত, তাহলে এখানে আমরা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটা ব্যবহার করব। তাহলে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটা ব্যবহার করে P1 V1 ডিভাইডেড T1 ইজ ইকাল টু P2 V2 ডিভাইডেড T2, এখান থেকে আমরা V2 এর মানটা খুব সহজেই বের করতে পারি, অর্থাৎ প্রমাণ অবস্থায় ওই গ্যাসের আয়তন। এখন কথা হলো প্রমাণ অবস্থায় ওই গ্যাসের আয়তনটা এভাবে কেন বের করলাম? এভাবে কেন বের করলাম একটু খেয়াল করো। আমরা মাত্রই কিন্তু আর্দ্র গ্যাসের সূত্রটা পড়েছিলাম, বইয়ে কিন্তু সিকোয়েন্স ধরেই অঙ্কটা দেওয়া আছে, কিন্তু পরীক্ষার সময় এভাবে কোনো সিকোয়েন্স থাকবে না। পরীক্ষার সময় হঠাৎ করে যখন প্রশ্নপত্রে অঙ্কটা থাকবে তখন তোমার মাথায় স্বাভাবিকভাবে এই জিনিসটা কাজ করবে না যে তুমি আর্দ্র গ্যাসের সমীকরণটা এখানে ব্যবহার করবে। তখন দেখা যাবে এই যে P1টা বের করা হলো, এই P1টা না বের করে তুমি সরাসরি সূত্রে বসিয়ে দিবে। তাহলে আমাদের খেয়াল করতে হবে এখানে কিন্তু জলীয় বাষ্পের চাপের কথা বলা হয়েছে। জলীয় বাষ্পের চাপের কথা তখনই বলা হবে, এবং সেই সাথে বলা হয়েছে হাইড্রোজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হয়েছিল। এই দুইটা কথা দিয়ে আমাকে বুঝে নিতে হবে এটা আসলে আর্দ্র গ্যাসের চাপ নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করে আমাকে চাপটা বের করে নিতে হবে, এবং শেষে প্রমাণ অবস্থায় ওই গ্যাসের আয়তনটা নির্ণয় করতে হবে। এবার আসুন 2 নম্বর অঙ্কটার দিকে যাই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 27 উষ্ণতায় 10 লিটার আয়তন সম্পন্ন একটা সিলিন্ডারে 0.4 গ্রাম হিলিয়াম, 1.6 গ্রাম অক্সিজেন, 1.04 গ্রাম নাইট্রোজেন গ্যাস আছে। মিশ্রণটির মোট চাপ এবং হিলিয়াম গ্যাসের আংশিক চাপ নির্ণয় করতে হবে। প্রত্যেকটা গ্যাসের ভর দেওয়া আছে, অর্থাৎ ডাব্লিউর মানটা দেওয়া আছে, এবং যেহেতু গ্যাসগুলোর নাম বলে দেওয়া আছে আমরা কিন্তু গ্যাসগুলোর আণবিক ভর জানি। তাহলে আমরা কিন্তু এদের মোল সংখ্যাটা খুব সহজেই বের করে ফেলতে পারি। দেখো মিশ্রণে হিলিয়াম, অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাসের মোট মোল সংখ্যা হচ্ছে প্রত্যেকটার ভরকে তার আণবিক ভর দিয়ে ভাগ করা হয়েছে। হিলিয়ামের আণবিক ভর হচ্ছে 4, অক্সিজেনের 32 এবং নাইট্রোজেনের হচ্ছে 28। এখান থেকে আমি মিশ্রণের মোট মোল সংখ্যা পেয়ে গেলাম। এখন আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণটা আছে সেই সমীকরণটাতে যদি খেয়াল করি সেখানে আমার কী কী দেওয়া আছে। আমার আয়তন V দেওয়া আছে, তাপমাত্রা T দেওয়া আছে, মিশ্রণের মোট মোল সংখ্যা আমি পেয়ে গিয়েছি। আমাকে হিলিয়াম গ্যাসের মিশ্রণের মোট চাপ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে খুব সুন্দরভাবে আমি সূত্রটা বসিয়ে সবগুলোর মান বসিয়ে P এর মানটা খুব সহজেই বের করে ফেলতে পারবো। এটা হলো মিশ্রণের মোট চাপ। এরপরে বলা হয়েছে হিলিয়ামের আংশিক চাপ। হিলিয়ামের মোল ভগ্নাংশ হচ্ছে 0.1, কারণ হিলিয়ামের মোল সংখ্যা হচ্ছে 0.1, এবং হিলিয়ামের মোল ভগ্নাংশ কত বের হবে আমরা জানি। মোল ভগ্নাংশ মানেই হচ্ছে সেই যেই উপাদানটার কথা চিন্তা করা হচ্ছে সেই উপাদানটার মোল সংখ্যাকে গ্যাস মিশ্রণের প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যা দিয়ে মোট যেই মোল সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ দিতে হবে, সেটাই হলো আমাদের মোল ভগ্নাংশ। তাহলে হিলিয়ামের মোল ভগ্নাংশ ছিল 0.1 এবং সম্পূর্ণ মিশ্রণের মোল ভগ্নাংশ ছিল 0.2। তাহলে এর মোল ভগ্নাংশটা আমরা বের করলাম, এবং হিলিয়ামের আংশিক চাপ আমরা কিভাবে বের করতে পারবো? মিশ্রণে হিলিয়ামের মোল ভগ্নাংশের সাথে মিশ্রণের যে মোট চাপ বের হয়েছে সেটাকে গুণ করলি। এই সূত্রের প্রতিপাদন কিন্তু আমরা পড়েছি। হিলিয়ামের আংশিক চাপ থেকে মিশ্রণে হিলিয়ামের মোল ভগ্নাংশ এবং মিশ্রণের মোট চাপ বের করে আমরা হিলিয়ামের আংশিক চাপ হিসাব করতে পারবো। তৃতীয় উদাহরণের 3 নম্বর উদাহরণটা যদি দেখি, একটা অক্সিজেন পূর্ণ সিলিন্ডার গ্যাসের চাপ 10.3 অ্যাটমসফিয়ার, সম উষ্ণতায় 1/3 আয়তনের উপর একটি অক্সিজেনপূর্ণ সিলিন্ডারের গ্যাসের চাপ 1.1 অ্যাটমসফিয়ার। উষ্ণতা স্থির রেখে সিলিন্ডার দুটিকে যুক্ত করলে সিস্টেম গ্যাসের চাপ কত হবে?
যদি প্রথম সিলিন্ডারের আয়তন আমরা ধরে নিই যে ভি থাকে, তাহলে প্রশ্ন অনুযায়ী দেখো প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে যদি আয়তন ভি লিটার হয়, তাহলে প্রশ্ন অনুসারে দ্বিতীয় সিলিন্ডারটা ছিল প্রথম সিলিন্ডারের 1/3, ভি ডিভাইডেড 3 লিটার। প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে যদি অক্সিজেনের মোল সংখ্যাকে আমরা N1 ধরে নিই, তাহলে পিবি ইজিক্যাল টু NRT সমীকরণ অনুযায়ী আমরা এখন মানগুলো বসাবো। যে এখানে আমাদের অক্সিজেনের গ্যাসের চাপ ছিল 10.3 অ্যাটমসফিয়ার। উদাহরণ 3-এর প্রশ্নটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, দেখবে হচ্ছে এখানে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রের ক্ষেত্রে মিশ্রণের মোট চাপটা আসলে এখানে বের করতে বলা হয়েছে। দুটা সিলিন্ডারের কথা বলা হয়েছে এবং দুইটা সিলিন্ডারে আলাদা আলাদা হিসাব দেওয়া আছে। একটার আয়তনটা স্পষ্টভাবে বলা, আরেকটার আয়তনটা স্পষ্টভাবে বলা নেই, তুলনা করে বলে দেওয়া হয়েছে। এখান থেকে আমাকে যখন সিস্টেমের সম্পূর্ণ চাপটা হিসাব করতে হবে, স্বাভাবিকভাবে আমার মোল সংখ্যা লাগবে, চাপ, আয়তন, তাপমাত্রা সব কিছুই লাগবে। এখন দেখো উষ্ণতাকে স্থির রাখতে বলা হয়েছে, তার মানে উষ্ণতা, তাপ হচ্ছে এখানে স্থির। তাহলে যদি আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা এখানে ব্যবহার করি এবং প্রথম সিলিন্ডারের আয়তনটাকে যদি আমরা ভি ধরে নিই, দেখো আয়তনের কোনো ইনফরমেশন দেওয়া নেই, শুধু বলা হয়েছে অক্সিজেনপূর্ণ সিলিন্ডার রয়েছে যেটার চাপ হচ্ছে 10.3 অ্যাটমসফিয়ার, সম উষ্ণতায় 1/3 আয়তনের অপর একটা পূর্ণ সিলিন্ডারে গ্যাসের চাপ হচ্ছে 1.1 অ্যাটমসফিয়ার। উষ্ণতা স্থির রেখে সিলিন্ডার দুটোকে যুক্ত করব, অর্থাৎ যখন আমি সিলিন্ডারে যুক্ত করছি তখনের তাপ আগের তাপ একই থাকছে। তাহলে যদি আমরা ধরে নিই আয়তন হচ্ছে আমাদের ভি লিটার এবং প্রশ্ন অনুযায়ী দ্বিতীয় সিলিন্ডারের আয়তন হচ্ছে ভি ডিভাইডেড 3, অর্থাৎ বলা হয়েছে 1/3 আয়তনের কথা। সেক্ষেত্রে এখন প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে আমরা আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ যদি ব্যবহার করি এবং তার মোল সংখ্যাকে যদি আমরা N1 ধরে নিই, তাহলে টি এবং ভি ছাড়া বাকি সবগুলো মান আমাদের কাছে আছে। দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রেও দেখবে টি এবং ভি এর মানটা ছাড়া বাকি সবগুলো মান আমাদের আছে। দেখো উষ্ণতার গ্যাসের চাপ দেওয়া আছে আর টি বলা হয়েছে স্থির। এখন এই দুটাকে মিলিত করতে বলা হয়েছে, অর্থাৎ যুক্ত করতে বলা হয়েছে। তাহলে যুক্ত করলে কি করতে হবে? যুক্ত করা মানই হচ্ছে আয়তন 1 হয়ে যাবে, অর্থাৎ ভি প্লাস v/3 এই দুটাকে আমার যোগ করে মোট একটা আয়তন বের করতে হবে। মোল সংখ্যা N1 এবং N2 এই মোল সংখ্যাকে আমাকে যোগ করতে হবে। তাহলে দেখি পরের অংশটা। দেখো সিলিন্ডার দুটিকে যুক্ত করলে সিস্টেমের মোট আয়তন হচ্ছে v প্লাস v/3। সিস্টেমে উপস্থিত অক্সিজেন গ্যাসের মোট মোল সংখ্যা হচ্ছে N1 প্লাস N2 এবং আমরা যদি আদর্শ গ্যাসের সমীকরণটা ব্যবহার করি তাহলে দেখো যে আদর্শ গ্যাসের সমীকরণের চাপ আমাকে বের করতে বলা হয়েছে, আয়তন আমি পেলাম এবং আমার মোল সংখ্যা হচ্ছে N1 প্লাস N2। N1 প্লাস N2-র মানটা আমি এখানে বসালাম আর টি। উভয় পক্ষ থেকে ভি আমাদের চলে যাবে, অর্থাৎ ভিটা আর থাকছে না এবং সেই সাথে আমার টি এর মানটাও বসাতে হচ্ছে না, টি এর মানটাও কাটাকাটি চলে যাবে। ফলে আমি শুধুমাত্র চাপের ক্যালকুলেশনটা পাবো এবং সিস্টেমের অক্সিজেনের যেই চাপটা হবে সেটা আমার সুন্দরভাবে বের হয়ে আসবে। এবার আসো উদাহরণ 4। দেখো আমাদের উদ্দীপক যেটা দেওয়া আছে সেখানে আমাদের দুইটা সিলিন্ডার দেখানো হয়েছে এবং স্টপ কক দিয়ে আলাদা করা হয়েছে এবং পরবর্তীতে হয়তো স্টপ কককে মিশ্রিত করে তোমাকে অঙ্ক করতে বলা হবে। 1 নম্বরে বলা হচ্ছে উদ্দীপকে এ গ্যাসের অনুসংখ্যা কত হবে। স্টপ ককটি খুলে দিলে মোট চাপ একই তাপমাত্রায় এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের বের করতে হবে, অর্থাৎ আমাকে প্রশ্নে যেই তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেটার জন্য বের করতে হবে, আবার 40 ডিগ্রির জন্য বের করতে হবে। তাহলে অণুর সংখ্যা যখন বের করতে হবে তাহলে আমাকে প্রথমেই মোল বের করে নিতে হবে। তাহলে আমরা জানি পিভি ইজিক্যাল টু এনআরটি। এ গ্যাসের জন্য হিসাব করব, এ গ্যাসের তাপমাত্রা হচ্ছে 30, চাপ হচ্ছে 300 মিলিমিটার মার্কারি। মিলিমিটার মার্কারিকে যদি আমি অ্যাটমসফিয়ারে নিয়ে আসি, অ্যাটমসফিয়ারে নেওয়ার উদ্দেশ্য কি? অ্যাটমসফিয়ারে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি আমি আর এর মানটা অ্যাটমসফিয়ারে ব্যবহার করি, আর এর মান এখানে অ্যাটমসফিয়ারে ব্যবহার হচ্ছে, তুমি চাইলে সেটাকে লিটার জুলেও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে তুমি প্যাসকেলের মানটা ব্যবহার করো, অর্থাৎ 101.325 সেটা ব্যবহার করবে, অর্থাৎ এককটা একই ইউনিটে থাকতে হবে। আর এর একক যেটা থাকবে, যদি লিটার অ্যাটমসফিয়ার ব্যবহার করো তাহলে অবশ্যই লিটার অ্যাটমসফিয়ারই ব্যবহার করতে হবে।
800 ml ব্যবহার করা হয়েছে। 800 mlকে আমাকে লিটারে নিয়ে যেতে হবে, কারণ লিটারে নিয়ে গেলে আমি তখন আদর্শ গ্যাসের সমীকরণটা ব্যবহার করে পিভি ইজিক্যাল টু এনআরটি থেকে এন সমান পিভি ডিভাইডেড আরটি। পি এর মান পেয়েছি। পি এর মান পাওয়া যায় 0.395। ভি এর মান পাওয়া যাচ্ছে 0.8 লিটার। আর আমাদের আর এর মান 0.0821 ইন্টু হচ্ছে আমাদের টেম্পারেচার, মোল পেয়েছি। তাহলে 1 মোল গ্যাসে আমরা জানি 6.023। দেখো প্রশ্নে কিন্তু অণুর সংখ্যা হিসাব করতে বলা হয়েছে, তাহলে সংখ্যা যখন বলবে তখন অবশ্যই অ্যাভোগাড্রো সংখ্যার কথা মাথায় রাখতে হবে। আমরা জানি কোনো একটা গ্যাসে, কোনো একটা পদার্থে, যে কোনো অবস্থায় পদার্থের 1 মোল মানই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 মোল গ্যাসে যদি অণু থাকে 6.023 ইন্টু 10⁻23, তাহলে এই যে মোল সংখ্যাটা আমরা অঙ্ক থেকে হিসাব করে পেলাম সেখানে কতটি পাব। এখান থেকে আমরা সুন্দরভাবে আমাদের উদ্দীপকের 1 নম্বর অংশটা সমাধান করতে পারলাম। এবার স্টপককটা খুলে দিয়ে মোট চাপ হিসাব করতে হবে। মোট চাপ হিসাব করতে হবে একই তাপমাত্রায় এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে এর জন্য আমার কী কী লাগবে? এ গ্যাসের আয়তন 800 এবং বি গ্যাসের আয়তন হচ্ছে 200, বি গ্যাসের আয়তন হচ্ছে 500 ml। এ গ্যাসের চাপ হচ্ছে 300 মিলিমিটার মার্কারি, আর হচ্ছে বি গ্যাসের চাপ হচ্ছে 250 মিলিমিটার মার্কারি। বইয়ে দেখো এখানে আয়তন এসেছে, এটা চাপ হবে। ডাল্টনের আংশিক চাপ সূত্র আমরা যদি ব্যবহার করি, আংশিক চাপ সূত্রের হচ্ছে পিভি ইজিক্যাল টু হচ্ছে পিএ পিভিএ, অর্থাৎ হচ্ছে যেই উপাদানগুলো থাকবে গ্যাস মিশ্রণে সেই উপাদানগুলোর প্রত্যেকটার চাপ এবং আয়তনের গুণফল, চাপ এবং আয়তনের যে গুণফলটা তার যে সামষ্টিক যোগফল সেটাই হচ্ছে গ্যাস মিশ্রণের মোট চাপ হিসাব করা হয়। যেহেতু আমার দুইটা উপাদান রয়েছে, তাহলে পিএ, ভিএ, পিবি এবং ভিবি, সেখান থেকে মোট আয়তনটাকে ভাগ করে দিতে হবে। এবার দেখো আমার এ গ্যাসের আয়তন ছিল 800 আর হচ্ছে ছিল 500। সেখান থেকে আমাকে মোট আয়তনটা বের করে নিতে হবে। মোট আয়তনটা বের করে এখান থেকে আমার ভি এর মানটা বসাতে হবে। আর এখানে ছিল আমার 800 আর আমাদের চাপ ছিল আমাদের হচ্ছে 300, অর্থাৎ পিএ, ভিএ, পিভি, ভিএ এই সবগুলোর মান বসাবো। মান বসানোর পরে ডাল্টনের আংশিক চাপের সূত্র অনুযায়ী এখানে আমরা আংশিক চাপের একটা মান পেলাম। পরবর্তীতে এই যে মানটা পেলাম সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য। দেখো 2 নাম্বার যে অঙ্কটা করা হলো সেটাতে কিন্তু আয়তনগুলোকে মিলিমিটারে রাখা হয়েছে, চাপগুলোকেও মার্কারিতে রাখা হয়েছে, কারণ এখানে আর এর কোনো ব্যবহার নেই। তা আর এর ব্যবহার নেই যেহেতু মিলিমিটার মার্কারিতে আমার চাপ দেওয়া আছে, উত্তরটাও মিলিমিটার মার্কারিতে আসছে চাপ, সেটাতে আমার কোনো সমস্যা নেই। আমি এখন যদি মিলিমিটার থেকে লিটার বা পেস্কেল থেকে আমাদের মিলিমিটার মার্কারি থেকে পেস্কেলে নিতে যাই, তাহলে এই জায়গাটা একটু জটিল হয়ে যাবে। তো এই জটিলতাটা যাতে আমাদের না আসে এবং আমার যাতে অঙ্ক করতে গিয়ে সময়টা বেশি নষ্ট না হয়ে যায়, এ কারণে বুদ্ধি খরচ করে আমাকে এই জায়গাটায় এটা চিন্তা করতে হলো, কারণ এখানে আমার আর এর কোনো ব্যবহার নেই, মোলার গ্যাস ধ্রুবকের কোনো ব্যবহার নেই। মোলার গ্যাস ধ্রুবকের ব্যবহার থাকলে এবং যদি প্রশ্নে যেই মানগুলো দেয়া থাকবে তার সাথে সমন্বয় করে মোলার গ্যাস ধ্রুবকের মান আমাকে ওইভাবেই ব্যবহার করতে হবে এবং সেটার সাপেক্ষে বাকি মানগুলোকে চেঞ্জ করতে হবে। কিন্তু এখানে যেহেতু আমার মান আগে থেকেই যেটা বলে দেওয়া আছে আর এখানে মোলার গ্যাস ধ্রুবকের কোনো ব্যবহার নেই, এ কারণে আমি খুব সহজেই এই জায়গাটা এই অংশটা করতে পারি। এরপরে যেটা বলা হয়েছে ওই একই তাপমাত্রার হিসাব তো আমরা পেয়ে গেলাম, 40 ডিগ্রিতে আমাদের হিসাব করতে হবে। তাহলে আমাকে এখন চার্লসের সূত্র প্রয়োগ করতে হবে। চার্লসের সূত্র হচ্ছে P1 ডিভাইডেড T1 ইজ ইকাল টু P2 T2। P1 এর মান আমরা পেয়েছি, T1 ছিল আমাদের 30 ডিগ্রি, আমাকে T2 বের করতে বলা হয়েছে 40-এর জন্য, আর P2 কত হবে সেটা আমি জানি না। অর্থাৎ একটা টেম্পারেচার আর একটা প্রেশার আমি জানি, আর একটা টেম্পারেচার জানি, প্রেশারটা জানি না। তাহলে এখানে আমাকে চার্লসের সূত্রটা হচ্ছে একদম আদর্শ সূত্র, এটা ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় নেই। এটা ব্যবহার করে আমি হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কতটুকু চাপ হচ্ছে সেটা ক্যালকুলেশন করতে পারি। এবার আসো একটা বোর্ড কোয়েশ্চেন যেটা ঢাকা বোর্ড 2015-তে এসেছিল। এখানেও দেখো P1, B1, P2, V2 দেওয়া আছে, দুইটা সিলিন্ডার দেওয়া আছে, একটা নাইট্রোজেন একটা অক্সিজেন গ্যাস স্টপ কক দিয়ে আলাদা করা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে স্টপ কক বন্ধ থাকা অবস্থায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের অনুসংখ্যা হিসাব করতে।
অর্থাৎ তাপমাত্রাটাকে এখানে বলে দিয়েছে। তাপমাত্রা তাহলে নাইট্রোজেনের আমার চাপ হচ্ছে P1 1 অ্যাটমসফিয়ার, ভি হচ্ছে 400 ml। তো আমি এটাকে লিটারে নিয়ে নিলাম, আর কে আমি লিটার অ্যাটমসফিয়ারে যেহেতু ব্যবহার করছি 0.081, আর তাপমাত্রা হচ্ছে যেহেতু বলে দিয়েছে 25, তাহলে 25 ব্যবহার করছি। আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করে মোল সংখ্যা n বের করলাম, n সমান আমাদের মান পেলাম। আবার 1 মোল গ্যাসে যখন আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা থাকে তাহলে এতটিতে কত থাকবে, খুব সুন্দরভাবে আগের অঙ্কটার মতোই। এরপরে যেটা বলা হয়েছে, উদ্দীপকে উল্লিখিত পর্যবেক্ষিত মোট চাপ ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কি অনুসরণ করছে কি করছে না। এদের যে মোট চাপের কথা বলা হয়েছে সেটা আসলে ডাল্টনের আংশিক, অর্থাৎ এখানে সূত্রের প্রতিপাদনটাকে একটু আমাকে যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দেখতে হবে যে আসলে মিলছে কিনা। তাহলে দেখো, নাইট্রোজেন গ্যাসের মিশ্রণে নাইট্রোজেন গ্যাসের যদি আংশিক চাপ আমরা হিসাব করতে চাই, তাহলে আংশিক চাপের সূত্রটা কী ছিল? আংশিক চাপের সূত্র ছিল যে কোনো গ্যাসে যখন আংশিক চাপ হিসাব করা হবে তার আয়তন এবং চাপ যেটা থাকছে তার গুণফলকে গ্যাসের মোট আয়তনটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে নাইট্রোজেন গ্যাসের আমার চাপ ছিল 1 অ্যাটমসফিয়ার এবং আয়তন ছিল 400 ml, এবং আমার দুইটা সিলিন্ডারের যেই আয়তন ছিল, একটা ছিল 400 আর একটা ছিল 450। তাহলে ভাগ দিয়ে আমি নাইট্রোজেনের আংশিক চাপ পেয়ে গেলাম 0.47 অ্যাটমসফিয়ার। অক্সিজেনের ক্ষেত্রে আমি এরকম একটা মান পাবো 0.794 অ্যাটমসফিয়ার। তাহলে মিশ্রণের মোট চাপ কত হবে? মিশ্রণের মোট চাপ হবে এই দুইটা উপাদান মিশ্রণের যোগফল 1.26। এই হলো আমাদের মিশ্রণের মোট চাপ হওয়ার কথা। তাহলে এখন মিশ্রণের মোট চাপকে আমি আদর্শভাবে সূত্রে বের করি, অর্থাৎ আমরা জানি PV = P1 + V1 B2 B2। P1 এর মান দিলাম, V1 এর B2 B2 মান দিলাম, মোট যে চাপটা ছিল সেটার মান দিলাম। মান দেওয়ার পরে 1.26 বের হচ্ছে, অর্থাৎ আংশিক চাপ বের করে যখন আমি মোট চাপটা হিসাব করলাম তখনের যেই মান, আবার দুঃখিত, আংশিক চাপ ব্যবহার করে আমি যখন P1 B1 এর মানটা বের করলাম, নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের আংশিক চাপটা বের করে আমি মোট চাপটা হিসাব করার চেষ্টা করলাম। আবার সেই সাথে দুইটা মিশ্রণকে P1 V1 দিয়ে যে সূত্রটা ছিল এই দুইটা সূত্রের সাপেক্ষে আমি হিসাব করলাম, অর্থাৎ ডাল্টনের আংশিক চাপ সূত্রে আংশিক চাপ হিসাব করে আমি দেখলাম। আবার মোট চাপ থেকে কিভাবে বের করা যায়, এই দুই ক্ষেত্রেই যখন এটার মান 1.26 এসেছে, তাহলে আমি বলতে পারি দুই ক্ষেত্রে যেহেতু মোট চাপ সমান, সেখানে এখানে উল্লিখিত মোট চাপ ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসরণ করছে। আর যদি কোনো কারণে এই দুইটা চাপ একরকম না হতো, তাহলে আমার উত্তর হতো যে এটা আসলে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসরণ করছে না। তো আজকের আলোচনা আমরা এই পর্যন্তই সীমাবদ্ধ রাখছি। তো তোমাদের টিউটোরিয়াল পরীক্ষার সাজেশনের জন্য বা তোমরা কি পড়বে এর দিক নির্দেশনার জন্য যদি বলি, তাহলে হচ্ছে তোমরা জ্ঞানমূলক প্রশ্নের জন্য তো সম্পূর্ণ বইটা অবশ্যই তোমাকে একটু রিডিং পড়তে হবে, যেই বই পড়ো, হাজারিনাগের বই পড়ো বা অক্ষরপত্রের বই পড়ো। জ্ঞানমূলক প্রশ্নটা পড়ার জন্য তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ বইটা এবং আজকে যতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে এটাই তোমাদের টিউটোরিয়ালের সিলেবাস। এই পর্যন্ত জ্ঞানমূলক প্রশ্ন যা পাবে সবগুলোই পড়তে হবে। আর গাণিতিক সমস্যা যেগুলো আমি করিয়েছি, যেগুলোর স্টিল পিকচার দিয়েছি এবং যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি ক্লাসে, এই গাণিতিক সমস্যাগুলোই অবশ্যই সমাধান করবে। বাকি তোমাদেরকে অনুশীলনীগুলোও আমি সমাধান করতে বলেছিলাম, তবে পরীক্ষার জন্য অনুশীলনীগুলো আপাতত থাক। শুধুমাত্র উদাহরণের অঙ্কগুলো এবং যেই অঙ্কগুলো ক্লাসে করানো হয়েছে এই অঙ্কগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করি সবাই প্রশ্ন কমন পাবে এবং প্রশ্ন অনেক সোজা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। টিউটোরিয়াল পরীক্ষার শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা নতুন পড়া দিয়ে শুরু করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।